সালটি ছিল 1 জানুয়ারি 1863। এই দিন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 30 লাখের বেশি কৃষ্ণাঙ্গদের দাসত্ব থেকে মুক্ত করেন। কৃষ্ণাঙ্গদের দাসত্বের মুক্তির ঘটনাটি কোনো আইন দিয়ে হয়নি প্রেসিডেন্টের ডিক্রি দিয়েও। তাহলে এটি কিভাবে হলো? এটি হয়েছিল প্রেসিডেন্টের নির্বাহী আদেশে। মার্কিন সরকারের নীতিতে নিজের প্রভাব রাখতে প্রেসিডেন্টদের মূল হাতিয়ার এই এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ। সংবিধান প্রণেতারা মার্কিন সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে প্রেসিডেন্টকে নির্বাহী আদেশ প্রয়োগের ক্ষমতা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নির্বাহী আদেশ আসলে কি? এক কথায়, এক্সিকিউটিভ অর্ডার হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে দেয়া একটি লিখিত আদেশ, যার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না। অর্থাৎ নির্বাহী আদেশের মাধ্যমে কংগ্রেসকে পাশ কাটিয়ে নীতিগত সিদ্ধান্ত জারি করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সংবিধানের 2 অনুচ্ছেদে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা একজন প্রেসিডেন্টের ওপর অর্পিত হবে। নির্বাহী আদেশের বদৌলতে সাধারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র পরিবর্তন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মার্কিন নীতি নাটকীয়ভাবে পুরোপুরি উল্টে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। এই যেমন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই করেছেন ট্রাম্প। এর ফলে জলবায়ু সংক্রান্ত আগের মার্কিন নীতির উল্টো পথে হাঁটা শুরু করলেন তিনি। এর আগে 2017 সালে বিতর্কিত 2টি তেল পাইপলাইনের নির্মাণের অনুমোদন দিয়েছিলেন তিনি, যা পূর্বসূরি ওবামা প্রেসিডেন্সির নীতিগত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। ওবামা আমলে 2015 সালে ক্রিসমাস ইভ বা বড়দিনের আগের সন্ধ্যায় সরকারি দপ্তরগুলো আধা বেলায় ছুটি দেওয়ার মতো সাধারণ সিদ্ধান্ত নির্বাহী আদেশে পাল্টে দেওয়ার নজির আছে মিস্টার ট্রাম্পের। প্রেসিডেন্টরা কেন এটি জারি করেন? কখনো কখনো যুদ্ধকালীন সময় কিংবা অভ্যন্তরীণ সংকট সামাল দিতে নির্বাহী আদেশ জারি করা হয়। কংগ্রেসের সদস্যদের কর্মকাণ্ড যদি প্রেসিডেন্টের কাছে অত্যন্ত ধীরগতির মনে হয় কিংবা কোনো নতুন আইনের বক্তব্য স্পষ্ট করার প্রয়োজন হয়, তাহলেও তিনি নির্বাহী আদেশ জারি করতে পারেন। 1942 সালের ফেব্রুয়ারিতে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এক নির্বাহী আদেশে প্রায় 1,20,000 জাপানি সৈন্যের জন্য বন্দিশালা নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। নিজের 12 বছরের মেয়াদকালে রুজভেল্ট 3,721টি নির্বাহী আদেশে সই করেছিলেন। 1952 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটি ধর্মঘট এড়াতে ইস্পাত শিল্পকে সরকারের অধীনে নিয়ে এসেছিলেন। 2020 সালে বাইডেন যেমন অফিসের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের প্রক্রিয়া শুরু করার একটি আদেশে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, প্রথম মেয়াদে 220টি নির্বাহী আদেশে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন তার সদ্য সমাপ্ত মেয়াদকালে 160টি, বারাক ওবামা তার পরপর 2 দফা মেয়াদে 277টি এবং তার পূর্ববর্তী জর্জ ডব্লিউ বুশ 291টি নির্বাহী আদেশে সই করেছিলেন। প্রতিহত করার ক্ষমতা কার আছে? নির্বাহী আদেশের এখতিয়ার আইনের সীমারেখার ঊর্ধ্বে নয়, অন্তত কাগজে কলমে। প্রত্যেকটা সিদ্ধান্ত আইনগত পর্যালোচনার মধ্য দিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো আদেশ যদি গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করে, তাহলে এটি আইনি যাচাই বাছাইয়ের মুখোমুখি পড়তে পারে। যদিও প্রেসিডেন্ট এই আদেশ কংগ্রেসের অনুমোদন ছাড়া জারি করেন, তবুও এই আদেশে অসাংবিধানিক কোনো কিছু থাকতে পারবে না। মার্কিন সংবিধান অনুযায়ী সকল আইন, ডিক্রি ও নির্বাহী আদেশের অভিভাবক আদালত। তাই ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আদেশকে বাতিল ঘোষণা করতে পারেন। এছাড়াও কংগ্রেসের হাতে ক্ষমতা রয়েছে আইন পাশের মাধ্যমে কোনো নির্বাহী আদেশকে রুখে দেওয়ার। কিন্তু কনস্টিটিউশন সেন্টারের ব্যাখ্যা বলছে, রাষ্ট্রপতির আবার সেই আইনের উপর ভেটো দেওয়ার এখতিয়ার আছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে বলে নির্বাহী আদেশগুলো নিয়ে বিতর্ক দেখা দেয়। 2010 সালে রিপাবলিকানরা ওবামার স্বাস্থ্যসেবা পরিবর্তনের একটি অংশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন, এই যুক্তিতে যে তিনি সাংবিধানিক ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করেছেন। ট্রাম্পের আগের মেয়াদে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল। বাইডেন হোয়াইট হাউসে এসে এটি রদ করেন।